তোমরা গার্লস স্কুলে সবাই কোন ক্লাসে? যে সময় আমি তোমাদেরকে মধ্যে যে আমার জন্য আনছি আজকে আমরা আপনার কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং বঙ্গবন্ধু সম্পর্কে কিছু শুনতে আসছি। বলতে গেলে তো এতটুকু না, বঙ্গবন্ধু ছিল বিরাট পর্বত, বুঝলা? হ্যাঁ, আমরা এটা একটু শুনবো, মানে অল্প কিছু, বেশি। আচ্ছা, তোমরা বসো ওখানে এই রোদের মধ্যে দাঁড়ার থেকে, তার প্রতি সম্মান প্রদর্শন করবে। বন্ধুকে আপনি মানে হচ্ছে কখনো স্বচক্ষে দেখেছিলেন, বা অনুভূতিটা কেমন আপনার তখন কেমন লাগছিল যে আমি দেখলাম নাকি? বলবো, আমি তো ওনাকে দেখেছি সচক্ষে, বহুবার দেখেছি। এবং প্রথম দেখাই আমি তার যে বক্তৃতা, কথাটা হচ্ছে তার বক্তৃতা আমি শুনেছিলাম। আমার জীবনের প্রথম দেখা, আমার প্রথম বক্তৃতা। আমি সেখানেই উদ্বুদ্ধ হয়ে গেছিলাম তার আদর্শের একজন সৈনিক হিসাবে। কথাটা বুঝছো? এটাই লেখো। আপনি কি বঙ্গবন্ধু কোনো ভাষণ সামনাসামনি শুনেছেন? সামনাসামনি তোমাকে বললাম না, আমি তার বক্তৃতা বহুবার শুনেছি। তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমার অনুভব তো তার বক্তৃতার সাথে আমি তো একাত্ম হয়ে গেছিলাম, কথাটা বুঝছো? এবং তার সংগ্রামের একজন সঙ্গী হয়েছিলাম আমি। আচ্ছা দাদু, তোমার কি বঙ্গবন্ধুর সাথে কোনো স্মৃতি আছে? আমার ওই রকম কোনো স্মৃতি নাই বেটি, কথাটা বুঝছো? ওনার সঙ্গে আমার ওই একবার অস্ত্র জমা দিতে গেছিলাম দেশ স্বাধীনের পরে, তখন একটা ছবি ছিল, গ্রুপ ছবি ওনার সঙ্গে। কিন্তু এগুলো ৭৫-এর পরে আসি আমি কোনো জিনিস আর রাখতে পারি নাই। কথাটা তখন তো আমাদের উপর খুব, আমি তো তখন রাজনীতি করতাম, তার দল করতাম, যে কারণের জন্য আমার মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট চাই এটাও আমি পুরাই দিয়েছিলাম। কথা তখন তো পরিচয় দিতে পারতাম না, আমাদের উপর যে ইয়েটা গেছে পরবর্তী সময় গিয়ে, যে কারণের জন্য কোনো কিছুই রাখা সম্ভব হয় নাই, বুঝলা? আর তখনকার ছবিগুলো তো ছিল তোমার এখনকার মধ্যে যেমন লিমিটিং টিমিটিং করে রাখা যায়, তখন তো এরকম ছিল না, সাদা কালো ছবি। এবং ওই ছবিগুলো দীর্ঘদিন অযত্নে কোথাও রাখলে ওইগুলো নষ্ট হয়ে যেত। এইরকম কোনো স্মৃতি আমার নাই, মনের মধ্যে কিছু স্মৃতি আছে, কথাটা হচ্ছে এইটা তোমাকে কি বলবো। আচ্ছা, বঙ্গবন্ধু তো 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত যে ভাষা আন্দোলন হয়েছে, এটা তো প্রতিটা স্তরেই মানে উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো মানে এগুলা আপনার এগুলা আন্দোলন মানে আপনাকে কেমন করে এগুলা উদ্বুদ্ধ করছে? আমি তো একটা কথা বলি, 1948 সালে 47 সালে দেশ পাকিস্তান সৃষ্টি হলো। পাকিস্তান সৃষ্টির পরে তোমরা এমনি এটা লেখা শোনো, 1947 সালে পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে গেল, দুইটা দেশ হয়ে গেল, একটা পাকিস্তান নামে আর একটা ভারত নামে। আমরা এই পূর্ব বাংলার মানুষ কিন্তু পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম। পশ্চিম পাকিস্তান এখান থেকে 2000 মাইল ব্যবধানে পশ্চিম পাকিস্তান, এই দুটার সমন্বয় হলো পাকিস্তান। এই পাকিস্তান সৃষ্টি হলো 47-এ, 48 সালে হলো ভাষা আন্দোলন। কথাটা অবশ্যই দৃষ্টি মনে রাখিও। কিন্তু ব্যাপারটা হলো যে 47 সালে স্বাধীনতার পরেই আমরা দেখলাম যে পূর্ব বাংলার মানুষকে অরিজিনালি প্রকৃতভাবে আমরা সেদিন স্বাধীনতা লাভ করতে পারি নাই। আমরা ব্রিটিশদের কাছ থেকে বেরিয়ে এসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে আবার পূর্ব বাংলার মানুষেরা ওদের মানে উপনিবেশের ইয়েটা অংশ হিসেবে আমরা দাঁড়াই গেলাম। তার কারণটাই হলো যে টোটাল পাকিস্তানের জনসংখ্যার 56% হলো বাঙালি, আমাদের মাতৃভাষা হলো বাংলা, কথাটা বুঝছো? আর গোটা পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা, পশ্চিম পাকিস্তানের প্রতি একক ভাষা নাই, উর্দুই খালি নাই,
ওখানে আঞ্চলিক কিছু কয়েকটা যে প্রদেশ আছে তাদেরও আঞ্চলিক ভাষা ছিল। তাহলে কি হলো যে আমরা গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো বাংলা। রাষ্ট্রভাষা যদি পাকিস্তানের করতে হয় তাহলে বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে, এইটাই হলো ন্যায়সঙ্গত কথা নাকি। সেদিন কিন্তু পশ্চিম পাকিস্তান সৃষ্টির পরে যারা রাষ্ট্র ক্ষমতা পাকিস্তানের নিল, যারা মন্ত্রী প্রধানমন্ত্রী হলো, তারা কিন্তু সবগুলাই হলো পশ্চিম পাকিস্তানের, মূল নেতৃত্বটা হলো তাদের কাছে, রাষ্ট্র ক্ষমতায় তারা। এবং দুঃখজনক হলো সত্য হলো পরবর্তী সময় ইতিহাসে পাবা তোমরা যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এ কে এম ফজলুল হক সাহেব এই হলো লাহোর প্রস্তাবক, যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে স্বাধীনতা আমরা পাইছিলাম। সেই ফজলুল হক সাহেবকে পাকিস্তানের কোনো জায়গায় জায়গা দেয়নি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবকে এরা তখন তো এরা আমাদের জাতীয় নেতা, বাঙালিদের তখন নেতা হলো এরা। বঙ্গবন্ধুতে এদের হাত ধরি পরবর্তী সময় আসছে, কথাটা বুঝছো। এদেরকে বললো কি যে এরা ভারতের চোর, এইরকম করে এদেরকে প্রত্যাখ্যান করলো, ক্ষমতা ওরা নিয়েই শুরু করলো বাঙালিদের নতুন করে শোষণ করার কৌশল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সাহিত্য, সংস্কৃতি, ভাষাকে আগে ধ্বংস করতে হয়। এইটা যদি ধ্বংস করা যায় তাহলে কিন্তু ওই জাতি আর উঠতে পারবে না, কথাটা বুঝছো মা। 48 সালে যখন এই ঘটনা ঘটাইলো লিয়াকত আলী খান, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, তখন হলো পাকিস্তানের পিতা, জাতির পিতা, ইনি এই ঘোষণাটা দিলেন ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে। এই ঘোষণার পরে কিন্তু তখন কিন্তু বঙ্গবন্ধু সদ্য ইন্ডিয়া থেকে এসে, কলকাতার থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে লয়ের ছাত্র হিসাবে। তখন উনি লয়ের ছাত্র অবস্থায় তার এই ভাষা আন্দোলনের আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা 4র্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলন সংগঠিত হয়েছিল, তাদের কিছু দাবি দাওয়া নিয়ে, কথাটা বুঝছো। বঙ্গবন্ধু কিন্তু ওই আন্দোলনে ওদের সমর্থন জানাছিলেন। তখনও কিন্তু বাংলাদেশে এইরকম ছাত্র সংগঠন জন্ম হয়েও নাই, কথাটা বুঝছো। উনি দেখলেন যে এটা তো অন্যায়, এই অন্যায় প্রতিবাদ কোনো ব্যক্তি এককভাবে করলে তো আর হবে না। উনি তখন একটা দলের প্রয়োজন অনুভব করলেন। এই দলটা করতে গিয়ে 1948 সালের 4 জানুয়ারি উনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম দিলেন। ওনার নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুসলিম ছাত্রলীগের জন্ম হলো, এবং এই ছাত্রলীগকে দিয়ে উনি ভাষা আন্দোলন শুরু করলেন 48 সাল থেকে, কথাটা বুঝছো। ঢাকা ইউনিভার্সিটিতে 48 সালেই কিন্তু ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে, এবং এই ছাত্রলীগের মূল নেতৃত্বে, এবং এর নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন সে ইয়াং ছাত্র দিয়েই তো আর রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে না, যাবে। উনি তখন দেখলেন যে তাহলে একটা রাজনৈতিক দলেরও প্রয়োজন। এই কারণে উনি আবার 1949 সালে 23 জুন এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব, আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা ভাসানী, নাম শুনছ, কথাটা বুঝছো। তারপর হাশেম উদ্দিন, এইরকম কিছু পাকিস্তান আন্দোলনের প্রতিষ্ঠার লড়াইয়ে যে নেতারা ছিল সামনে, যারা পাকিস্তানে এসে পদবঞ্চিত হলো, লাঞ্ছিত হলো পাকিস্তান হওয়ার পরে, এই পদবঞ্চিত সিনিয়র নেতাদেরকে উনি সংগঠিত করলেন। তার সাংগঠনিক ক্ষমতা এত দৃঢ় এবং এত তার ইয়েটা ছিল যে উনি তখন এদেরকে একত্রিত করে 1949 সালের 23 জুন আবার মুসলিম আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল গঠন করলেন। সেই দলের সভাপতি হলো আব্দুল হামিদ খান মৌলানা ভাসানী, কথাটা হচ্ছে। শামসুর রহমান সাহেব নামে টাঙ্গাইলের এক লোক ছিলেন, উনি হলো সেক্রেটারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলেন যুগ্ম সম্পাদক। তাহলে সিনিয়রদেরকে উনি কিন্তু সিনিয়রদেরকে, প্রবীণদেরকে কিন্তু সম্মান করতেন খুব, কথাটা বুঝছো। উনি দেখলেন উনি কিন্তু যদি মনে করতেন যে আমি এর সাধারণ সম্পাদক হব, উনি কিন্তু হতে পারতেন। উনি দেখলেন যে না, এই লোকগুলিকে পদবঞ্চিত করা যাবে না, বরঞ্চ এদেরকে সামনে রেখে আমি দল সংগঠিত করব। কারণ উনি তো তার আগে ছাত্রলীগ তৈরি করতেন, যুব সমাজকে
সংগঠিত করার জন্য। এই করে উনি 1948 সালে কি 49 সালে ওনাকে কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটির থেকে বাড়ি করে দিল, তার ছাত্র যে বহিষ্কার করেছিল পাকিস্তান গভর্নমেন্ট। কথাটা বুঝছো? এটা সঠিক আমার ইয়েটা মনে নাই। 1952 সালের যখন এই ভাষা আন্দোলনটা শুরু হয় তখন উনি কিন্তু আবার জেলখানায় প্রথম কারাবন্দী হন। উনি জেলে বসেই কিন্তু এই যে সংগঠন দাঁড় করে দিয়ে গেলেন, এই সংগঠনের নেতাদেরকে ডেকে জেলখানায় বসেই উনি বিভিন্ন নির্দেশনা দিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলেন। ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন অন্য অন্য দলগুলাকে নিয়ে এদের নেতৃত্বে ভাষা আন্দোলন শুরু হলো, প্রচণ্ড আকার একটা রূপ ধারণ করলো। তখন একটা স্লোগান ছিল খুব কমন স্লোগান, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই স্লোগানটা কিন্তু মানুষের কাছে কিন্তু তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা, এই স্লোগানগুলো কিন্তু বাঙালিকে বাঙালি মানুষ যারা তাদের অন্তরে কিন্তু প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছিল এবং আমাদেরকে মানুষকে সংগঠিত করার একটা সুযোগ হয়েছিল। কথাটা বুঝছো মা? স্টকটা কিন্তু একটা পর্যায়ে ওখানে গেছে। তোমরা ওখানে কি লিখবে লেখো, তোমাদেরকে আমি অরিজিনাল ইতিহাসটা শোনা দিচ্ছি, যে শুনে নাও কিভাবে আমরা আসলাম, বঙ্গবন্ধু কিভাবে আসলো। বঙ্গবন্ধু, আচ্ছা বলো, তারপর বলো। পাকিস্তানি সামরিক বাহিনী এ দেশে নিরস্ত্র মানুষের উপর হামলা চালায়। তখন বঙ্গবন্ধু 26 মার্চে প্রথম পরে ঘোষণা করে। তো এটা ছিল, এই ঘোষণাটা অনিবার্য একটা ঘোষণা বাঙালির জন্য। তো আপনার এই বিষয়ে মন্তব্য কি? শোনো, এই ঘোষণাটা খালি অনিবার্য নয়, বঙ্গবন্ধু কিন্তু তার আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু 23 মার্চ, শোনো, বঙ্গবন্ধু 1971 সালে 23 মার্চ, শুনছ, তার নির্দেশে ছাত্র সংগ্রাম পরিষদ সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে এবং স্বাধীনতার ঘোষণা পাঠ করে 23 মার্চ। কথাটা বুঝছো? 23 মার্চ ইয়েতে থেকে পল্টনের যে ছাত্র জনসভা হয়েছিল, যেখানে যে সভাপতিত্ব করেছিলেন নুরুল আলম সিদ্দিকী। কথাটা বুঝছো? তখন শাহজাহান সিরাজ ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। উনি সেইখানে উপস্থিত থেকে সেই জনসভায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ও তোমাদের প্রশ্নে আছে কিন্তু, শোনো। এবং না সরি, 23 মার্চের কথা বাদ দাও, 23 মার্চের পর যাই, 7ই মার্চে যাই। শোনো, বঙ্গবন্ধু অলরেডি 7ই মার্চের ভাষণে বলে দিয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। শুনছো আমার কথাটা? এবং বঙ্গবন্ধু বুঝেইছিলেন 7ই মার্চের আগে যে পাকিস্তান শক্তি পশ্চিম পাকিস্তানেরা আমাদের বাঙালিদেরকে ক্ষমতা দিবে না। শুনছো আমার কথাটা? এবং তখন সারা দেশে ওরা একটা শুরু করছিল, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য নিয়ে এসে বাংলাদেশের ক্যান্টনমেন্ট ওরা ভর্তি করতেছিল। বঙ্গবন্ধুর কাছে তো তখন এই খবরগুলো ছিল। তখন তো বঙ্গবন্ধু জাতীয় একক নেতায় পরিণত হয়ে গেছেন। তখন তার কথায় দেশ চলা শুরু হয়েছিল। দেশে শিক্ষা প্রতিষ্ঠান তো তখন বন্ধ, আমরা তখন ছিল সরকারি অফিস আদালত, তার কথায় তখন চলা শুরু হলো। কথাটা বুঝছো? টেলিফোন সব তার কথায় চলা শুরু করলো। সে যেটা তখন নির্দেশ করেছিল জাতিকে, সেটা শুরু হয়ে গেছিল। এবং উনি বুঝেছিলেন যে সশস্ত্র সংগ্রাম ছাড়া এটা সম্ভব না। শুনছো আমার কথাটা? এবং উনি যদি 7ই মার্চে কিন্তু ডাইরেক্ট স্বাধীনতা ঘোষণা করতে পারতেন, উনি টেকনিক্যালি কথা ডাইরেক্ট, কারণ ওই সবাই যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করতো, তাহলে পাকিস্তান আর্মিরা ওই দিনে লক্ষ লক্ষ লোক যেগুলা ওই পল্টনে জড়া হয়েছিল সবগুলাকে উড়াই দিত, মারে ফেলতো। এবং বঙ্গবন্ধুকেও গুলি করে মারি দিয়ে বলতো যে বঙ্গবন্ধু এটা বিচ্ছিন্নতাবাদী। কথাটা বুঝছো? সে স্বাধীনতার সার্বভৌমত্বের উপর, পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করতেছে, সুতরাং এটা চলে গেছে। বঙ্গবন্ধু টেকনিক্যালি সাবধান করে দিল গোটা জাতিকে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো,
বঙ্গবন্ধু এই কথার উপর কিন্তু সারা বাংলাদেশের মানুষ সেদিন থেকে কিন্তু যুদ্ধের ট্রেনিং দেওয়া শুরু করছে। আমিও দিনাজপুরে সেদিন ওই 7ই মার্চের পরে একাডেমি স্কুলে আমরা এই ছাত্রলীগের কিছু কর্মী, কথাটা বুঝছো, আমরা রাইফেল ট্রেনিং দেওয়া শুরু করি দিনাজপুরে। এবং আমি 23শে মার্চ গিয়ে বঙ্গবন্ধু ওই ছাত্র জনসভায় কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন আনুষ্ঠানিকভাবে, শোনো, এবং ছাত্রদের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করলেন। স্বাধীনতার কি আর ঘোষণার বাকি থাকে? হ্যাঁ, শোনো, বঙ্গবন্ধু খুব টেকনিক্যালি কৌশলে জাতিকে তাকে রক্ষা করতে হবে, পাশাপাশি যুদ্ধে যাইতে হবে, প্রস্তুতি, এটা তার ছিল একটা কৌশল। শুনছ, এই কৌশলের পথ ধরে উনি 7ই মার্চে গোটা জাতিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। এবং সেই ধারাবাহিকতায় আমরাও দিনাজপুরে জয় বাংলা বাহিনী তৈরি করেছিলাম। শোনো, তারা দিনাজপুরের ছেলে মেয়ে এই ইতিহাসটা শুনে যাও। শোনো, দিনাজপুরে আমরা 7ই মার্চের পরে বিভিন্ন স্কুল কলেজে, কথাটা বুঝছো, যারা এই আন্দোলনের সঙ্গে ছিল, আমরা একাডেমি স্কুলে বিকালবেলা করে রাইফেল ট্রেনিং দেওয়া। তখন তো রাইফেল চিনতাম না, কেমন কোনটা রাইফেল, কোনটা কি, এদের গুলি থাকে কোথায়, যুদ্ধ করবো কেমন করিয়া। এই ট্রেনিংটা দিছিল একজন আনসার এক্সিকিউটিভের নাম ছিল আব্দুর রশিদ। শুনছো, আব্দুর রশিদের প্রশিক্ষণে আমরা একাডেমি স্কুলে ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা বাহিনী নামে একটা আমরা বাহিনী গঠন করছিলাম, তার সদস্যও আমি ছিলাম, বুঝলা। ওইখানে ট্রেনিং আমরা গ্রহণ করলাম। এই রাইফেল পেলাম কোথায়? রাইফেল তো তখন তুমি পাবা না, তখন তো যুদ্ধ শুরু হয়ে যায় না। আমরা রাইফেল নিয়ে আসলাম জেলা স্কুল আর বাংলা স্কুলের স্কাউটের কাঠের রাইফেল ছিল, দামি রাইফেল গুলো, ওই রাইফেল গুলো নিয়ে আসলাম আমরা স্কুলের তালা ভাগিয়ে টেকিয়া। তখন তো স্কুল বন্ধ, নিয়ে এসে আমরা ওই একাডেমি স্কুলে ওই রাইফেল দিয়ে ট্রেনিং দেওয়া শুরু করলাম। যে এর মধ্যে এইটা ম্যাগজিন, এইটা মানে গোটা রাইফেলের সঙ্গে পরিচিত আমরা হলাম। এবং পজিশন কিভাবে নিব, কিভাবে গুলি চালাবো, শত্রুর আক্রমণ করলে আমরা কি পর্যায়ে দাঁড়াবো, এইভাবে করে কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করা শুরু করলাম। 23শে মার্চ 20শে মার্চে কিন্তু আমি যখন কথা বলি, 20শে মার্চের সিদ্ধান্ত হলো কেন্দ্রে ঢাকায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সিদ্ধান্ত পাঠালো কি 23শে মার্চ হলো পাকিস্তান দিবস। এটা তখন 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করা হয়তো পাকিস্তানের আমলে। আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এবার 23শে মার্চ পাকিস্তানি পতাকা উত্তোলন করব না, আমরা স্বাধীন সার্বভৌম দেশের পতাকা উত্তোলন করব। আমরা এই পতাকা কিন্তু ছাত্রলীগ দিচ্ছে, ছাত্ররাই দিয়েছে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধুর নির্দেশ ক্রমে এগুলো হয়েছে, বুঝলা। জাতীয় সঙ্গীতও কিন্তু আমরা জানবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কথাটা বুঝছো। এইটা কিন্তু তার আগেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্ররাই ছিল তার অগ্র সৈনিক। উনি যেটা করবেন কালকে, সেটা আজকে ছাত্রদের দিয়ে প্রস্তুত করা নিতে। আমরা 23শে মার্চ সেই সুযোগে দিনাজপুর পতাকা উত্তোলন করাবো। আমি ওই পতাকা উত্তোলনের জন্য আমি রঞ্জু সরকার, লেখো দিনাজপুরে কথা, আমি 3 দিন যাবৎ মাইকিং করে বেড়াইছি, আমি ঘোষণা দিয়ে বেড়াইছি রিক্সায় করে, বলে না যে আগামী 23শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হলো। এবং সেদিন একটা কর্মসূচিও আমরা দিয়েছিলাম যে সকালবেলা এই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে, এবং সকাল 10টায় প্রতিটা স্কুল কলেজ দোকানপাট সব জায়গায় এই পতাকা উত্তোলন করার আহ্বান জানালাম আমি, কথাটা বুঝছো। সকাল 10টার সময় দিনাজপুর ইনস্টিটিউটে, সকাল 10টার সময় দিনাজপুর ইনস্টিটিউটে আমরা ছাত্র এই জয় বাংলা বাহিনী, কথাটা বুঝছো, গার্ড অব, তোমরা এখন যেমন গার্ড অব অনার আমাকে দিলা, এইরকম গার্ড অব অনার দিয়ে অধ্যাপক ইউসুফ আলী সাহেব তখন হলো এখানকার MNA, কথা, এখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদীয় কমিটির উনি হলেন চিফ হুইপ। উনি প্রধান অতিথি আমাদের ওই অনুষ্ঠানে। উনি ওইখানে আমাদের সালাম গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের পতাকা দিনাজপুর ইনস্টিটিউটে উত্তোলন করলেন, কথাটা বুঝছো। আমরা কিন্তু সারা রাত তার আগে রেখে এই পতাকা বানাইছি। পতাকাটা তখন তো তুমি বাড়লে পারবা না, পারবা,
আমরা নিজেরাই কাপড় জোগাড় করে গণেশতলায় আধুনিক ট্রেলার এখন যেটা আছে, তোমরা মনে রাখো এই কথাগুলো। কিন্তু আমি মরেও যেতে পারি, তোমরা ইতিহাসটা শুনে নাও। দিনাজপুরের মেয়ে হিসাবে আধুনিক ট্রেলার্সের পিছন পাশে কিছু পশ্চিমা দর্জি থাকতো। ওখানে যদি পাকিস্তান আমল থাকে, ওটা দর্জি কানে, ওখানে কয়েকটা দর্জি ছিল। আমরা ওই দর্জিদেরকে ওই কাপড় দিলাম। আমরা ওই যে তখন যে এখন তো লাল ইয়েটা, তখন কিন্তু লাল, ওই লালটার উপরে কিন্তু বাংলাদেশের যাত্রা ছিল। শুনছো? এইগুলো তৈরি করার সমস্ত সরঞ্জাম দুদিন আগের থেকে ওদেরকে দিয়ে গোপনে আমরা এই পতাকাগুলো তৈরি করে রেডি করে রাখছিলাম। আমরা রাত থেকে কিন্তু এই পতাকা বিলানো শুরু করলাম। প্রতিটা রিক্সায়, প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা বাড়িতে, তুমি বিশ্বাস করবে না, প্রায় 2,500-3,000 পতাকা আমরা ওই এক রাইতের মধ্যে বেচাইছি। 1 টাকা 8 আনা, 1 টাকা 8 আনা করিয়া। এটা দিলে তো ঠিক আমাদের তৈরি করতে পয়সা লাগবে নাকি? শুনছো? যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে 23শে মার্চ দিনাজপুরে পতাকা উত্তোলন করলো, আর বঙ্গবন্ধু ঢাকায় পল্টন ময়দানে উত্তোলন করলেন। তার নিজের বাড়িতেও তিনি পতাকা উত্তোলন করলেন। স্বাধীনতার যুদ্ধ কিন্তু একটা ধাপে ধাপে আগায় গেল 26শে মার্চ পর্যন্ত। এর মধ্যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত হয়ে গেছে স্বাধীনতার জন্য। আমাদের এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সমগ্র জাতি কিন্তু আগায় গেল স্বাধীনতার ইয়ের জন্য। অরিজিনালি স্বাধীনতা যুদ্ধ সেদিন থেকে আমাদের শুরু হয়ে গেছে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে। 26শে মার্চ উনি যখন প্রহরে যখন ঘোষণা করলেন বাংলাদেশের এই ঘোষণাটা, এটা তো রেডিওতে আসছিল, এটা কিন্তু সবাই শুনতে পারে। এটা ক্যাসলেটটা তখন খুব ছোট ছিল, কিন্তু এই খবরটা কারণ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের কাছে কিন্তু পৌঁছে গেছিল। শুনছো আমার কথাটা? দিনাজপুরে অধ্যাপক ইউসুফ আলী, রহিম সাহেব, শাহ মাহতাব এমপি তৎকালীন সময় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, আমরা কিন্তু 27 তারিখে দিনাজপুর কুটিবাড়ি আক্রমণ করছিলাম, বিডিআর ক্যাম্প। কথাটা বুঝছো? অধ্যাপক ইউসুফ আলী সাহেব, বিরল, শাহ আসেম, শাহ মাহতাব সাহেব, আমরা নদীর ওই পারে গিয়ে কসিমউদ্দিন চেয়ারম্যান নামে এক লোক ছিল। কসিমউদ্দিন চেয়ারম্যান, এই যে তোমার এই যে মাঝারাঙ্গা, ওনার বাড়িতে বিকালে আমরা মিলিত হলাম, মিটিং করলাম অধ্যাপক ইউসুফ আলীর নেতৃত্বে। উনি না তার ছিল। শুনছো আমার কথাটা? নিয়ে ওইখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিকালবেলা কুটিবাড়ি, আর এদিক থেকে রহিম সাহেব নেতৃত্বে টুলাট এই অঞ্চল কসবা দিয়ে ওরা কুটিবাড়ির দিকে আগাল। আমরা ওদিক থেকে কয়েক হাজার মানুষ কুটিবাড়ি নদীর ওই পারে, ওই যে কাঞ্চন ব্রিজের ওই পারে আমরা সংঘবদ্ধ হলাম। ঠিক সন্ধ্যার আগে আগে মা, ওখানে ক্যাপ্টেন নজরুল নামে একজন বাঙালি ক্যাপ্টেন ছিলেন, ডাক্তার ক্যাপ্টেন। সেই সময় উনি কিন্তু আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউসুফ আলী রহিমের সঙ্গে কথা বলে ওরাও কিন্তু ভিতরে প্রস্তুতি নিয়েছিল। এটা যোগাযোগ আমাদের হয়েছিল যে আমরা এটাই টান এই পাঞ্জাবি সৈন্যদের উপর আক্রমণটা করবো। তাহলে 25শে মার্চে ঢাকায় কিন্তু গুলিগুলা শুরু হয়ে গেছে, মারা শুরু হয়ে গেছে। ওরা ট্যাঙ্ক নামাই দিয়ে সারা বাংলাদেশের সৈয়দপুর, রংপুর, কথাটা উচ্চ যেখানে বড় বড় ক্যান্টনমেন্ট গুলো আছে, সব জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী বাংলার দিকে গুলি করে মারা শুরু করলো। 26শে মার্চ বঙ্গবন্ধু তখন ওপেন ঘোষণা দিল স্বাধীনতা, তখন আর পিছনে না। তার আগেই তো বঙ্গবন্ধু সবাইকে বলছে যে তোমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, কি শত্রুর মোকাবিলা করতে হবে, কি জীবনের শেষ ইয়ে পর্যন্ত। এই নির্দেশে সবাই বাঙালি ছাত্র জনতা, যুবক, শ্রমিক, কৃষক সবাই কিন্তু লাঠি সোটা নিয়ে, তখন তো বন্দুক আর কয়টা ছিল, কারো হাতে ছিল। শোনো, আমরা কুটিবাড়ি ওদিন 27 তারিখে দিনাজপুর কুটিবাড়ির সঙ্গে আক্রমণ করলাম, কুটিবাড়ির দখল নিলাম। প্রায় ওখানে 50-60 জন পাকিস্তানি সৈন্য ছিল। ওদেরকে মারি দাঁড়িয়া ওখান থেকে ওই অস্ত্রঘাত থেকে আমরা যেটা অস্ত্র পাইছি সেই অস্ত্র আমরা নিয়ে নিলাম। কথাটা বুঝছো? তারপরে ওখান থেকে কিছু অফিসার পাড়ায় গিয়ে একজন বালুবাড়িতে এক মেজর, মহারাজা স্কুলের সামনে একটা বাড়িতে উনি ওরা এক মেজর আশ্রয় নিল। এইখানে আমাদের এই যে বালুয়াডাঙ্গায় তোমার আয়োজনের মালিকের বাড়ির সামনে, আয়োজন মালিককে চিনো? মানিক
23 মিনিট হয়ে গেছে। বালুডাঙ্গায় একটা বাড়ি দুটো বাড়ি আছে, এখন ওই অবস্থায় আছে। ওই যে ডেপুটিন কমিউনিটি সেন্টারটা যেটা হয়েছিল দেখছিলাম, দোতলা বাড়িটা, ওই এদিক দিয়ে গেলে ওই বাড়িটার এই পাশে দুটো বাড়ি আছে, দেখি দাদু এবার একটু প্রশ্ন করা হোক। আচ্ছা বলো। 1968 সাল থেকে ওই 1968 সালে বঙ্গবন্ধুকে আর আরো 35 জনকে হচ্ছে মানে ওই যে কারাবন্দি করা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলায়। তারপরে সবাইকে হচ্ছে তারপরে গণ অভ্যুত্থান হয় 1969 সালে। তো এইগুলা হচ্ছে আপনাকে কেমন ভাবে আন্দোলিত করে যে না আমাকেও যুদ্ধ করতে হবে? এইগুলোই তো আমাদেরকে আন্দোলিত করছে। আপনার তো শোনো, এইগুলোই তো আমাদেরকে আন্দোলিত করছে। কারণ 6 দফা, তার আগে উনি 6 দফা দিচ্ছেন। এই 6 দফাই কিন্তু বাংলার মানুষের কাছে কিন্তু একটা প্রাণের দাবিতে পরিণত হয়ে গেছে। পাকিস্তানি শক্তি দেখলো যে বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না যায়, যদি মারা না যায় যে কোনো ভাবে, তাহলে এদেরকে বাঙালিদেরকে দাবায় রাখা যাবে না এবং এরা স্বাধীনতার দিকে আগায় যাবে। যে কারণের জন্য এই আগরতলার ষড়যন্ত্র মামলাটা পাকিস্তানি শাসক তৈরি করলো বঙ্গবন্ধুকে মারার জন্য। কিন্তু এইটাই হয়ে গেল ওদের জন্য আরো কাল। তাহলে এইটা বাঙালিরা কিন্তু কোনো পর্যায়ে এই ইয়েটাকে মেনে নিতে পারে নাই, এই আগরতলা ষড়যন্ত্র মামলাটা। কথাটা বুঝছো? বাঙালিরা তখন এদেশে সর্বস্তরের বাঙালি, কথাটা বুঝছো আমার, তাদের প্রাণের যে দাবি 6 দফা, এই 6 দফাটা সঠিক বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর মুক্তি, তখন কিন্তু এইটার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু একটা জাতীয় নেতায় রূপান্তরিত হয়ে গেছে। সেই সময় আরো বড় বড় নেতা ছিল। কথাটা বুঝছো? এই আন্দোলনতে এই ষড়যন্ত্র মামলাটাই বাঙালিকে আরো অনুপ্রাণিত করলো, স্বাধীনতা যুদ্ধের জন্য আগাই নিয়ে গেল। তার যার যে কারণের জন্য গণ অভ্যুত্থান হয়ে গেল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিশাল সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে গেল, বঙ্গবন্ধুর কারা মুক্তি হয়ে ফিরে আসলো। এইটা মানুষকে উজ্জীবিত করেছিল। কথাটা বুঝছো? এই ষড়যন্ত্র মামলাটাই বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল স্বাধীনতার সংগ্রামে এগিয়ে দেওয়ার জন্য। কথাটা বুঝছো? এই আন্দোলনটা মা, এটা তো ধাপে ধাপে গেছে, আমরা এক একটা করি ইয়েতে আগাই গেছি। ঠিক আছে এমা, উত্তরটা লেখছো তোমরা, বুঝছো? আমি তোমাদের ঘটনাগুলো বলতেছি, তাহলে তোমরা ওকে কিভাবে লেখবা ওটা সাজায় রাখো। কি আর 1971 সালে তো বঙ্গবন্ধু স্বাধীন মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণাই করে দিল এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমরা যুদ্ধ শুরু করলাম। জি জি। আর বাংলাদেশ স্বাধীন প্রতিষ্ঠার জন্য কতখানি প্রস্তুত করেছিল আমাদেরকে। আরে প্রস্তুত করে যে ওইটাই তো আমাদের শেষ প্রস্তুতি। জি জি। তখন তো বঙ্গবন্ধু কি বললাম, 69-এর আগের পর্যন্ত কিন্তু 7 মাস, আমার কথা শোনো, ওইটাই তো ছিল স্বাধীনতার প্রস্তুতি। জাতিকে এসে বলে গেল যে তোমরা সবাই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, কথাটা হচ্ছে শত্রুর মোকাবিলা করো। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, জাতি বুঝে গেল মা তখন। শুনছো আমার কথাটা? হ্যাঁ। আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধা কারা ছিলেন? আমার উল্লেখযোগ্য সহযোদ্ধা লেখো, আবুল কাসেম অরুকের নাম শুনছ? অরু, ওই যে বালুডাঙ্গায় দেখবা কানা হাফেজ মোড়ের এই পাশে 4 বিল্ডিংটা, কথাটা বুঝছো? ওইটা হলো অরুর বাড়ি। শোনো, তারপরে তো মকবুল হোসেন, হ্যাঁ, আব্দুল মান্নান তালুকদার, আমার তো বহু। তার মানে আমি এটা ক্যাম্প, আমি মানে সেই সময় তুমি জানো না, আমি এটা ইতিহাস লিখতে চাই কিন্তু আমার লেখার অভ্যাস নাই। শোনো, আমি দিনাজপুরের স্বাধীনতার ইতিহাসটা লিখতে চাই, কিন্তু আমি তো ওই অল্প বয়সে, তোমরা এটা কল্পনা করতে পারবে না, যে এই অল্প বয়সে আমি দিনাজপুর থেকে যে ডালিমগা ইয়ত ক্যাম্প যেটা হয়েছিল, মুক্তিযোদ্ধা ক্যাম্প, এটা কিন্তু আমি প্রথম সৃষ্টি করছি, তৈরি করেছি। আমি আগের দিন তাম্বুটা প্রকাশী লোকজন তীর্থজন থেকে, পরে এটা 7 নম্বর সেক্টর, এলাকা দিনাজপুর সদর এবং বিরল। কথাটা বুঝছো? এই এলাকায় আমি যুদ্ধ করেছি। আপনার এলাকায় কোনো বদ্ধভূমি শহরে নাই আমাদের,
তার মানে শহরে যে সমস্ত লোককে মারা হইতো ধরে নিয়ে গিয়ে ওরা ওই বিডিআর ক্যাম্পের শোনো বিডিআর ক্যাম্পটা আছে না, ওখানে তো নদী, ওরা ওইখানে নদীর মধ্যে মারিয়ে ভাসায় দিত। আর কিছু বদ্ধভূমি আমাদের আছে, বিরলের দুইটা বদ্ধভূমি আছে। শোনো, গণকবর মা ওখানে আছে, এই বিরলে ওইটা কথাটা বুঝছো। এই জায়গাটার নাম আমার এই যে এদের বাড়ি, গ্রামের বাড়ির ওইখানে, কথাটা বুঝছো। ওইখানে গণকবর আছে এবং ইয়ে আছে বলতে, এই একদিনে ওইখানে একটা গ্রামের সমস্ত লোককে ওরা গুলি করে মারছে। শোনো, আর একটা গণকবর আছে, শোনো আমার জানা মতে, সেটা হলো ওই যে 2 নম্বর ইউনিয়ন যেটা আছে আমাদের, জায়গাটার নাম 2 নম্বর ইউনিয়নের, এই যে রানীগঞ্জের নাম শুনছো না? ওটা রানীগঞ্জ এলাকারই, দেখো তুমি রানীগঞ্জ এলাকায় ওর পাশের গ্রামে, ওটা আমাকে একটু জানতে হবে কথাটা বুঝছো আমার। না গোপালগঞ্জ না, রানীগঞ্জ, বুঝলা? 2 নম্বর ইউনিয়ন লেখো, 2 নম্বর কোতোয়ালির 2 নম্বর ইউনিয়নের কথা বুঝছো। ইউনিয়নে একটি বদ্ধভূমি ও গণকবর আছে, ওরা ওইখানে মারে ওইখানে কবর দিয়ে দিছে। শুনছো আমার কথাটা? আচ্ছা, বঙ্গবন্ধু যে 7ই মার্চ যে ভাষণটা দিয়েছিল, এটা হচ্ছে জাতিসংঘ থেকে একটা প্রামাণ্য মানে একটা ইতিহাস ঐতিহ্য বলে ঘোষণা করছে। তো এইটা আপনার মানে কতটা গর্ব লাগে? হ্যাঁ, গর্ব লাগে মানে যেটা আমার একলাই গর্ব, এটা তো গোটা বাঙালি জাতির গর্ব যে পৃথিবীর ইতিহাসে জাতির ইউনেস্কো, এটা ইউনেস্কো দিয়েছে। শোনো, ইউনেস্কো ইয়েতে বিশ্বের কোথায় 2-3 জন মানুষ, 2-3 জন নেতা এই ইয়েটা পাইছিল, 2-3টা ভাষণ ইউনেস্কোর সম্মাননা পাইছিল। আর এই আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তৃতা 7ই মার্চে, এইটা ইউনেস্কো ইয়ে করেছে শ্রেষ্ঠ বক্তৃতা হিসাবে। এটা তো বড় ইতিহাস আমাদের প্রাপ্তি। আমরা আমাদের পূর্ব প্রজন্ম যারা আসবে, জন্মান্তরে যে যদি থাকে, জাতিটাকে, তাহলে এই ভাষণটাই বলে দিবে গোটা পৃথিবীর মানুষকে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার বয়সের কথাই তোমাদের বললাম যে তোমাদের থেকে অল্প একটু বড় আমি, বুঝলা? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 15 বছর। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, মেট্রিকের ছাত্র। আমি দেশ স্বাধীনের পরে এসেই পরীক্ষা দিয়েছি, কথাটা বুঝছো? আচ্ছা, যুদ্ধে যাওয়ার জন্য আপনি কোন জায়গায় ট্রেনিং নিয়েছিলেন? ওই তো বললাম, ট্রেনিং নিয়েছি আমি একাডেমি স্কুলে, বুঝলা? যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, আর আমি ট্রেনিং দিছি 7ই মার্চের আগে, 26শে মার্চের আগে। তাহলে আমি ওই মানুষের ডাকে যাই নাই, বরং আমার ডাকে মানুষ আসছে। শুনছো আমার কথা? আমি কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক, আন্দোলন তো আমি করছি রাজপথে। কি তারপরে একবার আরেকটা ট্রেনিং দিচ্ছি, আমি হায়ার ট্রেনিং করছি আসাম হাফলং, ইন্ডিয়া আসাম হাফলং 45 দিন ট্রেনিং করেছি ওখানে আমি, কথাটা বুঝছো? তাহলে প্রশ্ন করতেছে, চেহারা আসতেছে না মানে কোন ঘটনা আর যুদ্ধের সময় ঘটনা, যেটা মনে রাখার? আরে মনে রাখার মধ্যে তো অনেক ঘটনা আছে, কথাটা বুঝছো? তবে একটা ছোট্ট ঘটনা বলি তোমাদেরকে আমি, যেটা একান্ত আমার নিজের। আমরা রাধিকাপুরে 2 দিন পর পর যুদ্ধ হলো পাক সেনাদের সঙ্গে। এটা বোধহয় তোমার এপ্রিল মের শেষে অথবা জুনের প্রথমে। জালিমগাই শরণার্থী, দিনাজপুর বিরল এই অঞ্চলের সমস্ত শরণার্থীতে যারা ছিল রাধিকাপুরে, রাধিকাপুর স্টেশনের পাশে বিরাট শরণার্থী শিবির। আর ওই শরণার্থী রাধিকাপুর স্টেশন থেকে তোমার কত, এটা কয় গজ হবে তোমার এই যে 6 রাস্তা মোড় অথবা ঘাটিপাড়া মোড়টা, কত গজ হবে আনুমানিক? অল্প জায়গা ছিল, এইরকম অল্প জায়গা। ওই পাশে হলো ইন্ডিয়া রাধিকাপুর, ওই পাশে, আর এই পাশে হলো ঠনঠলিয়া পাড়া বাংলাদেশ। এবং ওইখানে একটা ক্যাম্প ছিল বিডিআরদের, এখনো ক্যাম্পটা আছে ওইখানে। শোনো, এই ক্যাম্পটা আমরা কিন্তু মুক্তিযোদ্ধারা ছিলাম,
আর আমাদের শরণার্থীরা হলো নদীর ওই 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 পাশে মাঝখানে কিন্তু ভারত বাংলাদেশের একটা সীমানা নৌজন একটা কি বলে বলে না নৌবাহিনী নৌজন মানে ওই জোনটা ওর অর্ধেকটা হলো ভারত আর এই পাশে হলো বাংলাদেশ 0 পয়েন্টের ওই জায়গাটা ছিল 0 পয়েন্টের উপর দিয়ে কিন্তু রেল লাইনও গেছে রেল লাইনটা কাটা আছে 35 সালের যুদ্ধের পরে এই রেলটা কাটা আছে। যাই হোক শোনো এতটুকু আর এই মাঝখানে কিন্তু গোটা ফাঁকা জায়গা এই ঘাসিপাড়া মোড় আর আমার বাড়ি আমার বাড়িটা হলো রাধিকাপুর এটা হলো শরণার্থী ক্যাম্প আর ওই পাশে ঘাসিপাড়ার মোড়ে ওইটা হলো বাংলাদেশ ঠনটনিয়া পাড়া ওইখানে আমরা মুক্তিযোদ্ধারা প্রায় 40-50 জন ওইখানে আমরা ছিলাম তখনও কিন্তু সুসংগঠিত ভাবে কিন্তু যুদ্ধটা তৈরি হয়নি কথাটা বুঝছো আমরা দিনাজপুর থেকে ভাগিজা ওইখানে গেছি যে খানেরা প্রথম দিন আক্রমণ করলো আমাদেরকে কঠিন যুদ্ধ সামনাসামনি কথাটা বুঝছো যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্যে আমরা আর বৃষ্টি সেদিন প্রচন্ড বৃষ্টি এইরকম দিনে কথাটা প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা ভিজে যুদ্ধ করতে ছাড়াই আর পিছন পাশে কিন্তু ওই শরণার্থী ক্যাম্পের মধ্যে পাকিস্তান আর্মিরা বম্বিং শুরু করে দিয়েছে বম ফেলা এই শরণার্থী ক্যাম্পের উপর যখন বম পড়া শুরু হয়ে গেছে ওইখানে আমরা মাঝখানে আর আমাদের মাথার উপর দিয়ে বম্বিং হচ্ছে এই শরণার্থী ক্যাম্পে এবং সেখানে প্রায় 10-12 জন মানুষ ক্যাম্পের মারা যায় ক্যাম্পটা ওইখান থেকে শরণার্থীরা সব কিছু ফেলাই দিয়ে জালিঙ্গা চলে যায় কথাটা বুঝছো জালিঙ্গা একটা পরের স্টেশন ওইখানে চলে গেছে আমার মারা আমার বাবারা তোমাকে আমি বললাম না যে আমার মা আর বাবা আমার বাবা কিন্তু এখানে সরকারি চাকরি ছিল আমাদের অরিজিনাল বাড়ি কিন্তু এখানে ছিল না আমাদের বাড়ি ছিল রংপুর আমার বাবার চাকরির সুবাদে আমরা এখানে আসছি কাজে আমার বাবা কিন্তু এখানকার কোনো কিছু চিনত না যা আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে চিন্তা আমার বোন হলো ছোট ছোট 3টা একটা এতটুকু একটা এতটুকু এই বুঝলা এই বোনদেরকে নিয়ে আমার মা আর আমার বাপ ওই শরণার্থীদের সঙ্গে ডালিম্বা চলে গেছে রাত্রি যখন হয়ে গেছে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ থেমে গেছে সমস্ত মুক্তিযোদ্ধারা সব ডালিম্বা চলে গেছে আর মুক্তিযোদ্ধা কিন্তু ডালিম্বা না ওরা গেছে তরঙ্গপুর কারণ তরঙ্গপুর আমাদের এই অঞ্চলের হেডকোয়ার্টার মুক্তিযোদ্ধারা সব তরঙ্গপুর চলে গেছে ডালিম্বা দিয়ে গেছে আমার কথা সবাইকে জিজ্ঞাসা করছে আমার বাবা মা যে কোথায় আমার কথা কিন্তু কেউ বলতে পারেনি শুনছো এবং ওই যুদ্ধে কিন্তু আমাদেরও 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল ওই জায়গায় বুঝলা আমরা সত্যি কথা বলছি আমি আবুল কাসেম অরুণ আব্দুল সত্তার ঋষি আর ঘুটু উকিল এখন ওই যে ঘুটু উকিল মিশন রোডে কথাটা বুঝছো আমরা এই 4 জন আটকা পড়ে গেছিলাম ওইখানে আমরা রাইট হয়ে গেছে পিছন পাশে ফায়ারিং বন্ধ হয়ে গেছে আমরা মনে হচ্ছে আমার পিছনে কেউ নাই শোনো আর এরা যে উঠে গেছে তাও আমরা জানি না আর যুদ্ধ যেহেতু চলতেছিল কোথায় আবার ওরা পাকিস্তানি আর্মি ঢুকায় আছে আমরা এই ভয়ে আমরা আর ওখানে যদি ডিফেন্স থেকে উঠিনি ওইখানে কিন্তু তোমাকে বললাম নজরের ভিতরে যে একটা নালা আছে নদীর মতো বৃষ্টির পানিতে যে প্রচন্ড স্রোত আমরা আমাদের একটা জিনিস জানা ছিল যে আমরা এইটার গাও যদি ভাষায় দিই তাহলে আমরা ইন্ডিয়া চলে যাবো এটা কিন্তু ওই দিকে ভিতরে ইন্ডিয়া ভিতরে আমরা এই ইয়েতে আমরা কিন্তু ওই নদীতে ভাসি ইন্ডিয়া করতে চলে গেছি এবং রাইটটা আমাদের সারাটা রাইট কেটে গেছে ওইখানে ওইভাবে গেছে সকালবেলা উঠে দেখি যে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেছি কথাটা বুঝছো ওইখান থেকে ডালিম্বা আমরা আবার ডালিম্বা যাবো দিদি সবাই ডালিম্বা চলে গেছে শরণার্থী থেকে সব শরণার্থী শিবিরের মধ্যে লোকজন মারি জিনিসপত্র ফেলাই দিয়ে চলে গেছে আমরা কিন্তু তবু আমরা মনে করলাম তো আমরা একটা রাধিকাপুর যাবো রাধিকাপুর স্টেশনে একটা খোঁজ নেবো যে ওখানকার কি অবস্থাটা
তো আমরা যেখানে গিয়ে উঠছি সেখান থেকে রাধিকাপুর হলো প্রায় 3 মাইল দূরে। কথাটা বুঝছো? এই সারা রাত তো কোনো কিছু খাওয়া নাই, আগের দিনে তো কোনো কিছু খাওয়া নাই, বুঝলো না? সবাই আমরা ক্ষুধার্ত অবস্থার মধ্যে, কাপড়, পরনের কাপড় সব পানিতে ভিজা, খালি রাইফেল একটা করি আমাদের ঘাড়ে। আমরা আমাদের মানুষদেরকে পালাই, কাছে কেউ আসে না। কথাটা বুঝছো? এমন একটা অবস্থার মধ্যে আমরা রাধিকাপুর গেলাম। রাধিকাপুরে যা দেখলাম যে ওইখানে ওই যে বম্বিং এর লোকগুলা লাশ পড়ে আছে, ওখানে প্রায় 8-10টা লাশ। মানুষের হাড়ি পাতিল কাপড় চোপড় এমনি তো কোনো কিছু নিয়ে যেতে পারে না এখান থেকে যাওয়ার সময়, যেটুকু নিয়ে গেছিল ওইখানে সেটুকু ফেলায় রেখে ওরা সবাই চলে গেছে ডালিমরা। তুমি বিশ্বাস করো মা, ওই দৃশ্য দেখার মতো না। কথাটা বুঝছো? আমি ওইখান থেকে একটা কিন্তু গায়ের চাদর উঠাই নিলাম, কারণ আমার খুব ঠান্ডা লাগতেছিল। ওই মানুষ জেলে ফেলায় চলে গেছে, ওর একটা চাদর উঠাই নিয়ে ডালিমগা রেল লাইনের উপর দিয়ে, এই রাধিকাপুরের রেল লাইনের উপর দিয়ে ডালিমগা যাওয়া শুরু করলাম। ভুটু ভাইয়ার পিছন পাশে অরু ভাই আর আমি স্টেশনের ভিতরে শরণার্থী ক্যাম্প, ওখানে যা শরণার্থীরা ঠাই নিচ্ছে। রেল লাইনের উপর আমার ওই ছোট বোন দুটাকে ধরে আমার বাবা ওই রেল লাইনের উপর দিয়ে তাকিয়ে দেখতেছে যে আমি আসতেছি কিনা, এবং ওদের একটা ধারণা হলো যে আমি মারা গেছি। তাহলে পরের দিন প্রায় দুপুর হয়ে গেল, তবু আমি নাই, বুঝলা না? ছোট বোনগুলা, কিন্তু আমার বাবা আর মা একটা ইয়ে ছিল তো নাই, ও আর নাই, তবুও বাপ মার মন বুঝো না, আমি একমাত্র ছেলে। তারা ওই রাস্তার দিকে নিপলো দৃষ্টিতে তাকায় আছে। এখান থেকে মনে করো যে গলির মাথাটা তোমরা যেখানে ঢুকলা, রেল লাইনটা তো সোজা, আমরা এত দূরে যখন, তখন কিন্তু আমার বাবা আমাকে চিনতে পারছে, আমরা রেল লাইনের হাটে এই 4 জন আসতেছি। আমার বোনগুলাকে বলছে যে এই যে ভাই আসতেছে, আমাকে ওরা দাদা ভাই করে ডাকি, আমার ভাই বোনেরা আমাকে দাদা ভাই করে ডাকি, আদর করে। কথাটা তো দাদা ভাই। আমার বন্ধুটা রেল লাইনের উপর দিয়ে দৌড় হাফ প্যান্ট করে আসে, আমাকে জানাচ্ছে দাদা ভাই তুমি বলে মরে গেছে, সবাই বলতেছে, আম্মা কাঁদতেছে, আম্মা কাঁদ। এবং ওরা যে ওখানে গেছে রাত্রিবেলা ওদেরকে খিচড়ি খাইতে দিচ্ছে ওই মিশনারিরা, ওরা খিচড়ি কিছু খায়, ওরাও না খেয়ে আমার চিন্তায় বসে আছে। মা আমরাও ক্ষুধার্ত, আমরাও কিছু খাইয়ে দিলাম। এই তো আস্তে আস্তে করে গেলাম, মা যেখানে শরণার্থীদের একটা ক্যাম্পের মধ্যে আছে ওইখানে গেলাম। তুমি বিশ্বাস করো, সেই দৃশ্য মনে হচ্ছে যেন মার কাছে যে মা আমাকে কি পাইল। মা তো জরা ঝরা আমাকে দিবে না, আর ওই যে খিচুড়ি যেটা ছিল ওই খিচুড়িটা আমাদের খাইতে দিল। আমরা এই 4 জন মুক্তিযোদ্ধা ওই খিচুড়িটা একটু বাঁচিয়ে খিচুড়ি একটু করে খাইয়ে মাকে বললাম যে আমি আসতেছি। তারপরে ওরা তো চলে গেল 3 জন, আমি ওইখানেই কিন্তু আবার নতুন করে মুক্তিযোদ্ধা ক্যাম্প তৈরি করলাম। কারো পরামর্শ নেই, বঙ্গবন্ধুর অনুপ্রেরণা। তুমি বুঝতেছো না যে আমি কি মানুষটা, এখানে আমার অনুপ্রেরণা, আমি তো মানুষকে জড়ো করতেছি এইটার পিছনে। না এটা নাই, তখন ভিডিও ছবি জান বাসে না, তুমি ভিডিও ছবি করবে, খাবার নাই, পরনত কাপড় নাই, সংরক্ষণ করা মানে কোনো চিহ্ন না না, এগুলো কিচ্ছু নাই। আমি তোমাদের কথা বলি, এগুলো কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা যে বেঁচে আছি এটাই তো বিরাট ব্যাপার। আচ্ছা, বঙ্গবন্ধুকে যে কারাগারে রাখা হয়েছিল, তার ওনাকে মৃত্যুদণ্ড ছিল, তো তারপরে উনি আপোষ করতে চাননি, তো তার আপোষহীন এই মনোবলটা। শোনো, আপোষহীন মনোবল মানে কি? শোনো, বঙ্গবন্ধু একটা লৌহ মানব, তার একদিকে যেমন মনটা ছিল বিশাল প্রশস্ত,
কথাটা বুঝছো? তোমরা খালি একটা জিনিস তোমাকে যা বুঝার জন্য বলতেছি, ওটা পরে লেখিও। বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টি হয়েছে 47 সালে, 71 সালে যুদ্ধ, মাঝখানে কয় বছর? মানে 23 বছর। এই 23 বছরের পাকিস্তানের ইতিহাসে 14 বছর যে লোকটি জেলখানায় কাটাইছে, আছে না তোমাদের এখানে প্রশ্ন? 14টা বছর। তখন বঙ্গবন্ধুর বয়স কত? 40-এর 30, 32, 35, 36 বছর। ইয়াং মানুষের জীবনের সব থেকে সোনালী মুহূর্ত হলো এই সময়টুকু, তাই নয় কি? তাহলে এই সময়টুকু তার জীবন যৌবনের সমস্ত সোনালী দিনগুলো জেলখানায় কাটাইছেন। বঙ্গবন্ধু তখনও যদি বলতো পাকিস্তানের থেকে আমি এনে কিছু চাই না, আমি খালি মন্ত্রিত্ব চাই, তোর আমাকে ক্ষমতা দাও, পাকিস্তানটাকে ক্ষমতা দাও। শুনছো আমার কথাটা? 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পরে বঙ্গবন্ধু মন্ত্রী হয়েছিলেন কিছুদিনের জন্য। খালি এই দেশের মানুষকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিল, জানো? তখন তার বয়স হলো 32। তাহলে এই লোকটা গোটা জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপাই করার আহ্বান জানিয়ে সে ওই পাকিস্তানিদের সাথে আপোষ করবেন? এই লৌহ মানব, সে লোক তো তিনি নন। তাহলে সে জাতির সঙ্গে জাতিকে এইভাবে আগায় দিয়ে যাইতেন না যুদ্ধের ময়দানে। পাকিস্তানে তো বলছিল যে তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হও, তখনও যদি বলতো যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবো, তোমরা আমাকে ক্ষমতা দাও। ওদের দাবি হতে থাকতো যুদ্ধ থামাও, 6 দফার ভিত্তিতে পাকিস্তানের স্বাতন্ত্র্য তৈরি হবে না, আমাদের আপোষ করো আমাদের সঙ্গে। বঙ্গবন্ধু কিন্তু তখনও করতে পারতেন, কারো কিছু করার ছিল না। শুনছো আমার কথাটা? যে এইটা হলো তার প্রকৃত দেশপ্রেম, জাতিপ্রেম। বঙ্গবন্ধু কি বলছো? তোমরা মারবে মারো, কিন্তু আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, কিরে মা? আপনার জন্য একটু গান গাবো আমরা। এমনি আরে বাচ্চাগুলোকে বিস্কুট খাওয়া, পানি টানি খাওয়া। গান গাই আপনার। গাও গাও। তোমরা এক সময় আসিও, তোমাদের সবাই দাওয়াত থাকলো। শুধু আগে খালি আমার সংবাদ দিবা, তোমরা এই ইতিহাসগুলো কথাটা বলছো, তোমরা টেপ নিয়ে আমার কাছে যা পাবা এটা কিন্তু অন্য 10 জনের কাছে পাবা না আমার, কারণ আমি এটার সঙ্গে সম্পর্কিত। 16টি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠিরনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 16টি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠিরনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। 16টি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠিরনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটা যুদ্ধের সময় আমরা শুনতাম ক্যাম্পে, মুক্তিযোদ্ধার ক্যাম্পে এই গানটা বাজত না। কথাটা বুঝছো? এটাই সত্য। তোমরা বঙ্গবন্ধুকে জানো, দেশটাকে জানো, কিভাবে এই দেশটা স্বাধীন হলো, কিভাবে আজকে আমরা একটা স্বাধীন জাতিতে পরিণত হলাম। এটা মা পড়ো, কথাটা বুঝছো? এটা বহু বই আছে, বঙ্গবন্ধুর জীবনটা পড়ো, এই বইটা খুঁজে এইটা পড়ো। আর এইভাবে হবে না, এটা আমার মতে এইটা
এই সাবজেক্টটাই তোমাদের সাবজেক্টে নিয়ে আসা দরকার, ক্লাসের মধ্যে কথা হচ্ছে কর্মগুলোতে নিয়ে আসা দরকার। খালি এরা না, বঙ্গবন্ধুর পিছনে আরও 4 জন মানুষ এসেছিল যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করে। বাংলাদেশে প্রথম প্রধান রাষ্ট্রপতি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তখন জেলখানায়। ওনার অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার যে তৈরি হয়েছে, প্রবাসী বাংলাদেশ সরকার, যাদের যেই সরকারের অধীনে এই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। কথাটা বুঝছো যে সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, আর উপরাষ্ট্রপতি ছিল নজরুল ইসলাম, তারপরে কামরুজ্জামান হেনাভাই আর ক্যাপ্টেন মইসুল ইসলাম, এরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। এদের নেতৃত্বে কিন্তু 9 মাস এই যুদ্ধটা পরিচালিত হয়েছে। যে নেতাদেরকে খুনিরা ওই যে 4 তারিখে নভেম্বরে যেখানে হত্যা করে বঙ্গবন্ধু সৃষ্টি করে, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার নেতৃত্বকে শেষ করে দেওয়া। যে উদ্দেশ্য নিয়ে ওই যে জেলখানার 4 নেতাকে ওরা হত্যা করে, কথাটা তো পারে না। আবার এটা দাবি হচ্ছে আল্লাহ আচ্ছা, আমরা হচ্ছে দেশের জন্য আরেকটা গান গাবো। কি জানবো। বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতার গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর সূর্যের রোজের স্বাধীনতা। তোমার স্বাধীনতার গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর সূর্যের রোজের স্বাধীনতা। দিয়েছে সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রোজের প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাথা। তোমার ছায়া ঢাকা রোজের প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাথা। জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই গানগুলো, এই গানগুলো কি বুঝলাম, এটা বিশ্বের একটা বিস্ময় যে আমরা এতগুলো লোক 30 লক্ষ মানুষ জীবন দিয়েছি, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে আমরা এই স্বাধীনতাটা ছিনিয়ে আনছি। এই স্বাধীনতার মূল্য কিন্তু অনেক, হ্যাঁ বুঝলামা? আমরা কত লোক প্রাণ দিচ্ছি এই স্বাধীনতার জন্য। সবাই সম্মানিত মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করবে। তোমরা একটু বিস্কিট খাও, একটু চানাচুর খাও। আমুনে